এটা হচ্ছে 1.2। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক। আজকের যে মডিউলটা, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। স্বাভাবিকভাবে আজকে যে মডিউলটা সেটা কিন্তু খুব কঠিন বিষয় নয়, এবং সেটা পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড সেটাও কিন্তু নয়। কিন্তু আমাদের বেসিক ইলেকট্রিক এই সম্পর্কে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ এটা যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু যত আমরা ডেপথে যাব সেখানে কিন্তু সমস্যা তৈরি করবে। এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে যে ইলেকট্রিক সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। হ্যাঁ, অবশ্যই জানেন, কিন্তু আজকে যে আলোচনাটা হবে সেটা সবটাই জানা বিষয়ের মধ্যেই হবে। তারপরেও দেখবেন যে যে কনসেপ্টে বা যেভাবে কনসেপচুয়ালি বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, হয়তো আপনারা সেইভাবে বিষয়গুলো ভাবেননি বা সেইভাবে বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করেন। তো সেই জায়গাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ বেসিক কনসেপ্টেরই মানুষের কিন্তু গাফিলতি থাকে। মানে আপনি যদি কোনো একটা ইন্টারভিউতে যান, সেখানে আপনাকে কিন্তু বিশাল জটিল কোনো সার্কিট জিজ্ঞেস করবে না, একবারে বেসিক বিষয়গুলোই জিজ্ঞেস করবে। কিন্তু এই বেসিক বিষয়গুলো সম্পর্কে হয়তো আমরা মুখস্থ ভিত্তিক ভাবে অনেকে জানি, কিন্তু কনসেপচুয়ালি সবার কিন্তু বিষয়গুলো ক্লিয়ার থাকে না। তো সেই ক্লিয়ারিটি হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইলেকট্রিক ভেহিকেল মানে পুরোটাই কিন্তু ইলেকট্রিকের উপর বেস করে আলোচনা বা টেকনোলজি। সেখানে ইলেকট্রিক সম্পর্কে বেসিক কনসেপ্ট থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক এক করে আমরা আলোচনা করব। একেবারে প্রথমে আমরা ইলেকট্রিক এই বিষয়টার উপরে যদি আলোচনা করতে যাই, তাহলে আমাদের চারটে টার্ম সম্পর্কে আলোচনা করতে হবে। এক নম্বর হচ্ছে ভোল্টেজ, দু নম্বর কারেন্ট, রেজিস্ট্যান্স আর কন্ডাক্টর। এগুলো আমরা সবাই মোটামুটি জানি। প্রথম যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে হোয়াট ইজ কারেন্ট। একবারে সহজ সিম্পল কোশ্চেন, কারেন্ট কি? রিপ্লাই করবেন, যেটা আপনাদের ধারণা আছে সেটাই বলুন। আনমিউট করুন, আনমিউট করে বলুন, বলতে হবে, না বললে হবে না। কারণ আপনাদের কনসেপ্ট কি আছে সেটা ক্লিয়ার হলে তবে কিন্তু আমি তার উপর বেস করে সেই মতো করে আমি বোঝানোর চেষ্টা করব। অভয়, আনমিউট করে রিপ্লাই করো। হ্যাঁ স্যার বলুন। আমি যেটা কোশ্চেন করলাম যে হোয়াট ইজ কারেন্ট, কারেন্ট কি, যেটা যেন ওটাই বলুন। সাউন্ড আসছে না। ওকে, কে বলবে? স্যার স্যার ওই হ্যাঁ শুনতে স্যার পাবো, বলবো। হ্যাঁ বলো বলো। স্যার যখন কোনো কিছু থেকে মানে ইলেকট্রন প্রবাহ হয় তখন হ্যাঁ, সেটা কারেন্ট রূপান্তরিত হয়। ওকে, আর কেউ বলবেন? স্যার ওটাই সেম, তারের মধ্যে দিয়ে বা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যে মানে ইলেকট্রন যে প্রবাহ করে বা যে বয়ে যায় সেটাকেই কারেন্ট বলে স্যার। ইলেকট্রন যায় কিভাবে? তারের ভেতর দিয়ে যায় না উপর দিয়ে যায়? তারের মধ্যে যে কন্ডাক্টর থাকে সেই কন্ডাক্টরের মাধ্যমে। আমি বলছি যে এটা যদি ইলেকট্রিকের তার হয়, তো ইলেকট্রন এই তারের ভেতর দিয়ে, মানে তারের মাঝখান থেকে ভেতর দিয়ে যাবে না তারের উপর দিয়ে যাবে? তারের ভেতরে। তারের উপর উপর, দিয়ে। হ্যাঁ বলো বলো। তারের উপর থেকে যাবে। এটা মানে মানে বাইরের যে কোটিংটা করা থাকে সেটা না, এই যে কপার ওয়্যার থাকে বা যে কোনো মেটালের যে এটা থাকে তার উপর থেকে যাবে। মানে সারফেস সারফেস থেকে যাবে, তাই তো? স্যার তার হচ্ছে একটা মাধ্যম, হুম তারের উপর ভিতর মানে চারপাশ দিয়ে যাবে। ওর যে মেটাল অর্থাৎ কন্ডাক্টর যেটা, ওর হুম প্রতিটা এতে ইলেকট্রন প্রবাহিত হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরপর করে আলোচনা করছি।
দেখুন, আমরা প্রথমে ইলেকট্রিক আলোচনা করার আগে আমরা জল নিয়ে আলোচনা করব। কেন জল আর ইলেকট্রিকের মধ্যে ধর্মের অনেক মিল আছে। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ কারেন্ট। কারেন্টকে কি বলা হয়? আমরা যদি জল দিয়ে প্রকাশ করি, দেখুন একটা ট্যাপ কল, এই ট্যাপ কলের মধ্যে আমি একটা প্যাঁচ আছে বা যেটা নব বলা হয়, তো সেই যে নবটা আছে সেটাকে যদি আমি কিছুটা পরিমাণ খুলি তাহলে কি হবে, এখান থেকে জল পড়বে। এবং প্যাঁচটাকে যদি 100% মানে পুরোপুরি খুলে দিই তখনও কিন্তু জল পড়বে, কিন্তু তখন জলের স্পিডটা বাড়বে। তার মানে যেরকম প্যাঁচটাকে খুললে জলের কল থেকে অতি দ্রুত বেগে জল বেরোচ্ছে, ঠিক একই রকম একটা ইলেকট্রিকের তার, যেটাকে আমরা বলবো যে কপার, তামার তার, জেনারেলি তামার তারকে আমরা ইলেকট্রিকের তার হিসেবে ব্যবহার করি। তো কপার তার যদি নিই, সেই কপার তারের ওপর দিয়ে ইলেকট্রন পরিবাহিত, অর্থাৎ ইলেকট্রন যে যাবে তার তো একটা রাস্তা লাগবে, সে রাস্তাটা হচ্ছে কপার তারের ওপর দিয়ে যাবে। তার মানে ইলেকট্রন যে যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রনের গতি অর্থাৎ ইলেকট্রন কত দ্রুত বেগে যাচ্ছে সেটার উপর বেস করেই কিন্তু আমি বলবো যে এই তারের ওপর দিয়ে যে ইলেকট্রন যাচ্ছে সেটা কত অ্যাম্পিয়ার। মানে যদি আমি বলি যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে কি? যদি আমি বলি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে কি? আমার তার এর ভেতর থেকে 10 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ার মানে কি? এটাকে যদি আমরা অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল নিয়মে ভাবতে যাই তাহলে বিষয়টা অন্যরকম হবে, কিন্তু আমি সেইভাবে না ভেবে একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা করছি, যে এইভাবে ভাবি বিষয়টা অনেকটা সহজ হবে। ধরুন 10 অ্যাম্পিয়ার মানে কি? না, এই তারের মধ্য দিয়ে যে ইলেকট্রন যাচ্ছে, ধরে নিলাম 1 সেকেন্ডে 10টা করে ইলেকট্রন যাচ্ছে, মানে ইলেকট্রনটা একটা স্পিডে যাচ্ছে। তাহলে স্পিড যদি বেশি হয় তাহলে 1 সেকেন্ডে 10টা করে ইলেকট্রন যাচ্ছে, সেটাকে আমরা বললাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। যদি 1 সেকেন্ডে 5টা করে ইলেকট্রন যায় তাহলে সেটাকে আমরা বলবো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। যদি 1 সেকেন্ডে 2টো করে ইলেকট্রন যায় তাহলে আমরা বলবো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তার মানে হাই কারেন্ট কথাটার মানে হলো ইলেকট্রন অতি দ্রুত বেগে যাচ্ছে। যদি আমি এখানে 50 অ্যাম্পিয়ার বলি তাহলে 1 সেকেন্ডে 50টা করে ইলেকট্রন যাচ্ছে, মানে অতি দ্রুত বেগে ইলেকট্রন ছুটছে। তার মানে কারেন্টকে আমরা সহজ করে বলতে পারি ফ্লো অফ ইলেকট্রন। ফ্লো অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা তড়িৎ প্রবাহ বলতে আমরা এক কথায় যদি বুঝি তাহলে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রনের ফ্লোটাকে আমরা তড়িৎ প্রবাহ বা তড়িৎ বলি বা কারেন্ট বলি। এই কারেন্টের একক কি? একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয় বা বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এরপরে আসছি ভোল্টেজ। ভোল্টেজ বলুন, কে বলবেন? হোয়াট ইজ ভোল্টেজ? কারেন্ট সম্পর্কে একটা আইডিয়া ক্লিয়ার হলো। হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ হ্যাঁ, হচ্ছে স্যার প্রেসার অ্যাকচুয়ালি। যে তারের মধ্যে দিয়ে যে ইলেকট্রনটা প্রবাহ হচ্ছে সেই প্রবাহটাকে কতটা দ্রুততার সঙ্গে মানে পাস করবে, সেই হুম, প্রেসারটা দেয় হচ্ছে ভোল্টেজ। একদম। তার মানে ভোল্টেজ হচ্ছে প্রেসার। এখানে একটা তুলনা করা হয়েছে, মিউট করে দিন। এখানে তুলনা করা হয়েছে যে যখন আমরা একটা ট্যাঙ্কে একটা ট্যাপ কল লাগানো আছে, সেখানে দেখুন একটা মিটার দেওয়া আছে, এটাকে কি মিটার বলো? প্রেসার মিটার। তার মানে জলটা যে পড়ছে, জলটা দেখবেন যখন ট্যাঙ্ক পুরো ভর্তি থাকে তখন জলের যে গতি থাকে, ট্যাঙ্ক যত খালি হবে জলের গতিটা কমে যায়। কেন কমে যায়? কারণ জল যখন ভর্তি থাকবে তখন জলের উচ্চতা বেশি, ফলে জলের প্রেসার বেশি। যেহেতু জলের প্রেসার বেশি সেই জন্য জলের ফ্লো বা জলের গতিটা বেশি ছিল। যখন জলের পরিমাণটা ধীরে ধীরে করে কমছে, ধরুন জলের পরিমাণটা এতটা হয়ে গেছে, কমে গেছে, তাহলে জলের পরিমাণ যখন কমে যাবে, জলের প্রেসার কমে যাবে, তখন কিন্তু ফ্লো অফ ইলেকট্রন বা তড়িৎ প্রবাহটা কিন্তু কমবে, বা এখানে যদি জলের ক্ষেত্রে বলি জলের গতিটা কমে যাবে। তার মানে এখানে জলের গতি নির্ভর করছে জলের প্রেসারের উপরে। জলের প্রেসারের উপরে।
ঠিক একই রকম ভাবে আমরা যদি তড়িতের ক্ষেত্রে বলি, সেখানে কি বিষয়টা হবে? সেখানে হচ্ছে ধরুন একটা আপনি ব্যাটারি নিলেন, একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত আছে, নেগেটিভ প্রান্ত আছে। এরপরে আপনি কি করলেন না, একটা বাল্ব লাগিয়ে দিলেন, পজিটিভ আর নেগেটিভে বাল্ব লাগিয়ে দিলেন, সুইচ দিয়ে বাল্ব লাগিয়ে দিলেন। এখন কি হবে, বাল্বটা জ্বলবে। যখন প্রথমে লাগাচ্ছেন বাল্বটার জ্যোতিটা কিন্তু অনেক বেশি, এবং ব্যাটারিটা যত সময় যাবে, ব্যাটারিটা যত ডিসচার্জ হবে, এই বাল্বের জ্যোতিটা কিন্তু কমবে। কেন কমবে? তার কারণ ব্যাটারির যে নেগেটিভ যে টার্মিনালটা ছিল, যেটাকে আমরা নেগেটিভ বলছি, সেখানে আসলে কি আছে না, সেখানে অনেক পরিমাণ ইলেকট্রন আছে। ধরে নিলাম সেখানে 100টা ইলেকট্রন আছে, নেগেটিভে 100টা ইলেকট্রন আছে, পজিটিভে পজিটিভে 10টা ইলেকট্রন আছে। কি বললাম? নেগেটিভে 100টা ইলেকট্রন আছে, পজিটিভে 10টা ইলেকট্রন আছে। তাহলে পজিটিভ কেন বলছি না, নেগেটিভ কম আছে বলে পজিটিভ বলছি। পজিটিভ বলে ইলেকট্রিকে কোনো বিষয়ই নেই। পজিটিভ কথা মানে হলো যে এখানে যে 90টা ইলেকট্রন কম আছে সেই জন্য পজিটিভ বলছি, মানে পজিটিভ ভাবের বেশি আছে। আর নেগেটিভ কেন বলছি না, এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি বলে নেগেটিভ বলছি। যখন আমি কানেকশন করব তখন কি ঘটনা হবে? তখন এই ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে ওই বাল্বের ভেতর দিয়ে পজিটিভে ফিরে আসবে। তাহলে এই যে ফিরে আসছে, তাহলে ফিরে আসছে 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 এইভাবে আস্তে আস্তে দেখবেন কিছু সময় পরে এখানে ধরুন 50টা ইলেকট্রন হয়ে গেছে, 10টা ছিল এখন 50টা হয়েছে। তাহলে এখানে 100টা ছিল, কটা কমবে বলুন? 50টা। 50টা। না, 10টা তো আমার ছিল, এখন 50টা হয়েছে, মানে 40টা ইলেকট্রন এসেছে না। হ্যাঁ হ্যাঁ, 40টা। তাহলে এখানে কটা হবে? 60টা ইলেকট্রন আছে, 60 ইলেকট্রন আছে। তো এইভাবে যেতে যেতে কি হবে না, যখন দুদিকের ইলেকট্রন সমান হয়ে যাবে তখন কি আর ইলেকট্রন যাবে? ধরুন এখানে 55টা ইলেকট্রন হয়ে গেছে, এখানেও 55টা ইলেকট্রন হয়ে গেছে, আর 5টা চলে গেলে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমাদের সাউন্ড আসছে না। আপনি আপনার স্পিকারটা অন করুন, মানে মোবাইলের সাউন্ডটা বাড়ান, শুনতে পাবেন। বুঝতে পেরেছেন? তাহলে যখন দুই দিকে ইলেকট্রন সমান হয়ে যাবে তখন কিন্তু আর তড়িৎ প্রবাহ হবে না। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে না মানে কি হচ্ছে? ইলেকট্রন যাচ্ছে না। তাহলে ইলেকট্রন যদি না যায় তখন বাল্বটা কি হবে? বাল্বটা জ্বলবে না, বাল্বটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে ইলেকট্রনটা যাচ্ছে, যাচ্ছে কেন না, এখানে 10টা ইলেকট্রন ছিল, এখানে 100টা ইলেকট্রন ছিল। তাহলে ইলেকট্রনের পার্থক্য কত? 90টা ইলেকট্রন। এই যে পার্থক্য 90টা ইলেকট্রন, এই কারণে কিন্তু তড়িৎটা প্রবাহিত হচ্ছে। তাহলে এই পার্থক্যটা যদি আমি এখানে বলি যে এখানে 100টা ইলেকট্রন আছে, এখানে 1000টা ইলেকট্রন আছে, পার্থক্য কত? 900। তখন এই ইলেকট্রনের প্রবাহটা কিন্তু আরো অনেক দ্রুত বেগে হবে। সেটাকে বলবো, মানে ধরুন পার্থক্য যদি 900 হয়, সেটাকে আমরা যদি বলি 90 ভোল্ট, প্রথমে যখন পার্থক্য 90 ছিল সেটাকে আমরা বলবো কি 9 ভোল্ট। এটাই হচ্ছে ভোল্টেজের পার্থক্য। মানে ভোল্টেজ যত বেশি হবে তার মানে ইলেকট্রনের পার্থক্য তত বেশি, বা ইলেকট্রনের প্রেসার তত বেশি। বিষয়টা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? আমরা যদি এইভাবে বিষয়গুলোকে সহজ করে মনে রাখি বা বুঝি, আমরা কোন রকম ক্যালকুলেশন, কোন রকম ম্যাথমেটিক্যাল জটিলতা ছাড়াই কিন্তু সহজ করে বিষয়গুলোকে মনে রাখতে পারবো। তার মানে ভোল্টেজ মানে হচ্ছে ইলেকট্রনের প্রেসার, ইলেকট্রন প্রেসার, ইলেকট্রনের প্রেসার। এবার ইলেকট্রনের প্রেসার মানেটা কি? ধরুন একটা ট্যাঙ্কে আমার এতটা জল আছে, আর একটা ট্যাঙ্কে আমার এতটা জল আছে। দুটো ট্যাঙ্কের মধ্যে পার্থক্য কত? দুটো ট্যাঙ্কের মধ্যে এই ট্যাঙ্কের লেভেল এতটা, এই ট্যাঙ্কের লেভেল এতটা। এই যে এতটা জলের পার্থক্য,
এটাই তো জলের প্রেসারের পার্থক্য হবে। মানে এখানে যদি একটা ট্যাপ কল লাগাই, এখানে যদি একটা ট্যাপ কল লাগাই, কোন, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, কোন ট্যাপ কল থেকে হাই স্পিডে জল পড়বে বলুন? এই ট্যাপ থেকে এ এই ট্যাপ কেন হচ্ছে? কারণ হচ্ছে এই যে জলের যে লেভেলের পার্থক্য আছে, তার মানে এখানে জলের প্রেসার আছে, সেই জন্য দ্রুত পড়ছে। ঠিক একই রকম ভাবে যদি আমি 12 ভোল্টের ব্যাটারি নিই, সেখানে যে পরিমাণ ইলেকট্রনের প্রেসার পাবো, আমি যদি 72 ভোল্ট নিই, অবশ্যই সেখানে ইলেকট্রনের প্রেসারটা অনেক বেশি। আর প্রেসার বেশি হলেই ইলেকট্রনের ফ্লো বেশি হবে। ইলেকট্রনের ফ্লোটা কি? কারেন্ট। তার মানে ভোল্টেজ যত বাড়বে ইলেকট্রনের ফ্লো তত বাড়বে। মানে যত হাই ভোল্টেজ হবে তত ইলেকট্রনের ফ্লোটা বেশি হবে। ক্লিয়ার? Yes, sir. এবার একটু আমরা প্র্যাকটিক্যালের দিকে একটু যাই সহজ করে। ধরুন 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি গাড়িতে লাগানো আছে। 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি গাড়িতে লাগানো আছে। বলুন কোন গাড়িতে পিক আপ বেশি হবে? মানে অ্যাক্সেলারেটর প্রেস করলে গাড়ি যে পিক আপটা বাড়ে, কোন গাড়িতে বেশি হবে? স্যার 72 ভোল্ট আর 32 অ্যাম্পিয়ার হয়ে যায় 32 অ্যাম্পিয়ার। চার্জটা। আচ্ছা, কেদার বাবু শুনতে পাচ্ছেন? এখন সাউন্ড আসছে? কেদার বাবু সাউন্ড পাচ্ছেন? তার মানে 32 অ্যাম্পিয়ারে পিক আপ বেশি হবে। কেন পিক আপ বেশি হবে? না, 32 অ্যাম্পিয়ার তার মানে এই ব্যাটারি সর্বোচ্চ পার সেকেন্ডে 32টা করে ইলেকট্রন পাঠাতে পারে। আর এই ব্যাটারি পার সেকেন্ডে ম্যাক্সিমাম 20টা করে ইলেকট্রন পাঠাতে পারে। তার মানে যে ব্যাটারি বেশি পরিমাণ ইলেকট্রন পাঠাতে পারবে, তাহলে তারের মধ্যে ইলেকট্রন ফ্লো তত বেশি হবে। এবার একটা কয়েল, মোটর মানে কি? কয়েল। তা সেই কয়েলের মধ্যে ইলেকট্রন যত বেশি ইলেকট্রন দ্রুত বেগে যাবে, সেই মোটরের পাওয়ার তত বেশি হবে। আর মোটরের পাওয়ার বৃদ্ধি পাওয়া মানেই গাড়ির স্পিড বাড়বে। এই জন্য যত হাই অ্যাম্পিয়ার ব্যাটারি নেব, সেই গাড়ির পিক আপ তত বেশি হবে। আর যত লো অ্যাম্পিয়ার নেব, সেই গাড়ির পিক আপ তত কম হবে। এখানে যখন ভোল্টেজটা আমি সেম নিয়েছি, মানে ভোল্টেজটা এখানে কোনো ম্যাটার করছে না, আমি শুধু অ্যাম্পিয়ারের ডিফারেন্স দিয়ে জিনিসটা বললাম। প্র্যাকটিক্যালের সঙ্গে কি মিল পাচ্ছেন কনসেপ্টে? হ্যাঁ স্যার একদম। ওকে। এরপর এরপর যাচ্ছি আমরা রেজিস্ট্যান্স। এই জিনিসটা কি সহজ করে বলছি? রেজিস্ট্যান্স হচ্ছে স্যার বাধা। হ্যাঁ। যদি ওই ইলেকট্রন প্রবাহটাকে বাধা দেয় হুম, মানে কোনো ইয়েতে, সেক্ষেত্রে যে ইয়েটা হবে, ফ্লোটাকে কম করাই হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ। ওকে। এবার আমরা কি একটু অন্যরকম ভাবে জিনিস একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ধরুন এইটা একটা জলের পাইপ। জলের পাইপ থেকে যখন জল বেরোচ্ছে, দেখবেন জলটা মোটা হয়ে পড়ে। ওই একই জলের পাইপ যখনই আপনি মুখে হাত দিয়ে চেপে দেবেন, দেখবেন জলের পিক আপটা বেড়ে অনেক দূরে গিয়ে পড়ছে। এটা হয় কি হয় না? হয়তো। কিন্তু আপনি যদি এখানে একটা বালতি পাতেন আর এখানে একটা বালতি পাতেন, কি দেখতে পাবেন? এখানে 5 মিনিট জল ভরার পরে দেখবেন বালতিটা ভর্তি হয়ে গেছে। এখানে 5 মিনিট জল ভরার পরে বালতিটা দেখবেন হাফ বালতি জল ভরেছে। কিন্তু আমরা সচক্ষে দেখে কি মনে হবে? এখানে মোটা মোটা করে জল পড়ছে, কোনো পিক আপ নেই। আর এখানে খুব স্পিডে জল পড়ছে, কিন্তু জলের পরিমাণের পার্থক্য আছে। তার মানে এখানে বেশি পরিমাণ জল পড়ছে, বালতি ভরে গেছে 5 মিনিটে, এখানে কিন্তু 5 মিনিটে হাফ বালতি জল পড়েছে। তাই না? কেন হয়েছে বলুন? এটাই তো হয়, যেটা বললাম ঠিক বলেছি তো না ভুল বলেছি? হ্যাঁ স্যার ঠিক বলেছি, কারণ হচ্ছে ওখানে জলটা বেশি পরিমাণ আছে আর এখানে রেজিস্ট্যান্স মানে ওটাকে চেপে ধরা আছে, জলের পরিমাণটা কম যাচ্ছে। একদম। তার মানে বিষয়টা হলো এরকম যে আমরা এমনি নর্মাল চোখে দেখে মনে হবে যেখানে পিক আপ বেশি ওখানে কোথায় বেশি জল যাচ্ছে, এটা কিন্তু মনে হবে, কিন্তু বাস্তবে মেপে দেখলে কিন্তু আলাদা। তার মানে এখানে যে আমি হাত দিয়ে চেপে দিয়েছি,
হাত দিয়ে যেহেতু চেপে দিয়েছি তার মানে কি বাধা তৈরি করেছি, তাহলে এখানে বাধা নেই, সেই জন্য পুরো জলটা হু হু করে পড়ছে। এখানে বাধা পাচ্ছে বলে জলের পরিমাণটা কিন্তু কম। ঠিক একই রকম ভাবে একটা ইলেকট্রিকের তার, সেই ইলেকট্রিকের তারের মধ্য দিয়ে কি যাবে? ইলেকট্রন যাবে। এইবার প্রত্যেকটা ধাতুর ইলেকট্রন যে যাবে তার একটা, প্রত্যেকটা ধাতুর একটা বাধা সৃষ্টি করার ক্ষমতা আছে। কিরকম? ধরুন এখানে আমি তামার তার নিলাম, আবার একটা ইলেকট্রিকের তার নিলাম, সেটা কিসের তার? লোহার তার। এফি মানে লোহা, লোহার তার নিলাম। এখানেও আমি ইলেকট্রন পাঠাচ্ছি। কোন তারের মধ্য দিয়ে ইলেকট্রন বেশি যাবে বা দ্রুত যাবে? তামার তারের মধ্যে দিয়ে। তামার তারে। তার মানে এই যে রেজিস্ট্যান্স ব্যাপারটা বলছি, বাধা ব্যাপারটা বলছি, যেটা হাত দিয়ে চেপে দেওয়ার জন্য জল কম গেল, তার মানে এই বাধাটা কিন্তু বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন। তামার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষমতা একরকম, লোহার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষমতা তামার থেকে বেশি। আবার একই রকম ভাবে এই তারটা যদি আমি সোনা মানে এইউ, সংকেত হচ্ছে এইউ, তো যদি সোনার তার নিই, সেই তারের মধ্য দিয়ে যদি ইলেকট্রন পাঠাই, সেটা আবার তামার তারের থেকে আরো বেশি দ্রুত বেগে ইলেকট্রন যাবে। যদি আমি প্ল্যাটিনামের তার নিই, সেই প্ল্যাটিনামের তারের মধ্যে যখন ইলেকট্রন যাবে, সেটা সোনার তারের থেকে আরো দ্রুত বেগে ইলেকট্রন যাবে। তার মানে প্ল্যাটিনামের বাধা সব থেকে কম, তারপরে সোনার বাধা প্ল্যাটিনামের থেকে কম কিন্তু কপারের থেকে বেশি, আবার কপারের বাধা লোহার থেকে কম, লোহার বাধা কিন্তু অনেক বেশি। প্রত্যেকটা ধাতুর এই বাধা বা রেজিস্ট্যান্স, এটা কিন্তু ধর্ম আছে, মানে প্রত্যেকটা ধাতুর নিজস্ব ধর্মের কারণে তার রেজিস্ট্যান্স বেশি কম হয়। এই কারণে দেখবেন আমাদের মোবাইল ফোনে যে সার্কিট তৈরি করা হয়, যত দামি বা অ্যাপেল এই ধরনের ফোন নেবেন, দেখবেন তার ভেতরে অনেকে বলে যে সার্কিটে সোনা ব্যবহার করা হয়, সার্কিটে প্ল্যাটিনাম ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনের জন্য। যত ভালো মেটেরিয়াল ইউজ করব তাতে বাধা তত কম, আর বাধা যত কম হবে তত ইলেকট্রনের ফ্লোটা বেশি পাবো, কারেন্টটা অনেক দ্রুত পাবো এবং হিট হবে না, গরম হবে না। বাধা যত বাড়বে তত বেশি গরম হবে। এই রেজিস্ট্যান্স ব্যাপারটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, এটা আমরা কনসেপচুয়ালি বিষয়টা বুঝলাম। এইবার আমরা যদি এটাকে একটু অন্যরকম ভাবে বুঝি, সেটা আমরা পরের ক্লাস ইলেকট্রনিক্স এর চ্যাপ্টারে আমরা এই রেজিস্ট্যান্সটা নিয়ে আলোচনা করব, যে কিরকম বিষয়টা একটু আমি বলছি। এখানে ধরুন এখানে আমি একটা ব্যাটারি ব্যবহার করেছি, 9 ভোল্টের ব্যাটারি। এখানে যে বাল্বটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 3 ভোল্টের বাল্ব। তাহলে 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি, 3 ভোল্টের বাল্ব ব্যবহার করেছি। তাহলে এটা কি পসিবল? 9 ভোল্টের ব্যাটারি দিয়ে যদি 3 ভোল্টের বাল্বটা জ্বালাই, বাল্বটা কি হবে? নষ্ট হয়ে যাবে তো, তাই না? বাল্ব তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ বাল্বটার ভোল্টেজ কম আর ব্যাটারির কারেন্টটা বেশি, তাই একদম নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? আমাকে এখানে কি করতে হবে? আমাকে এখানে যেটা করতে হবে, যে তারের মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো। সেই রেজিস্ট্যান্স কি করবে না, এখান থেকে যে পরিমাণ ইলেকট্রন ব্যাটারি থেকে আসছে, যখন রেজিস্ট্যান্স থেকে বেরোবে তখন ইলেকট্রনের পরিমাণটা কমে যাবে। কেন? এখানে একটা বাধা লাগিয়ে দিয়েছি বা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। এবার সেটা নির্দিষ্ট হয়, মানে আমি কতটা বাধা দিতে চাইছি। ধরুন এখানে যদি আমি 5 ভোল্টের একটা বাল্ব লাগালাম, তাহলে যে রেজিস্ট্যান্স ব্যবহার করব, 3 ভোল্টের যদি বাল্ব ব্যবহার করি তাহলে তার থেকে বেশি রেজিস্ট্যান্স ব্যবহার করব। তো সেটা নিজস্ব একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন করে আমাকে এখানে রেজিস্ট্যান্সটা চুজ করতে হবে, আমি কত পরিমাণ রেজিস্ট্যান্স এখানে লাগাবো। ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা কি বুঝতে পারলেন? আমাদের প্রত্যেকটা কনসেপ্টের পেছনে অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। স্যার এটা আরেকবার বলুন। আরেকবার বলি, ওকে। আমি কি বললাম, যে আমার 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি, 3 ভোল্টের বাল্ব নিয়েছি। তাহলে 9 ভোল্টের ব্যাটারিতে যদি 3 ভোল্টের বাল্ব লাগিয়ে দিই, সঙ্গে সঙ্গে বাল্বটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাকে?
না, আমাকে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। যে রেজিস্ট্যান্স ব্যাটারি থেকে কি আসছে, ইলেকট্রন আসছে। ধরুন ব্যাটারি থেকে 1 সেকেন্ডে 10টা, সহজ করে বোঝার জন্য বলি, 9টা করে ইলেকট্রন আসছে 1 সেকেন্ডে, 9 ভোল্ট। কিন্তু আমার বাল্ব 1 সেকেন্ডে 3টে করে ইলেকট্রন নিতে পারে, ওর থেকে বেশি হলেই বাল্বটা গরম হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে আমার 1 সেকেন্ডে 9টা করে ইলেকট্রন আসছে, আমাকে বের করতে হবে 1 সেকেন্ডে 3টে করে ইলেকট্রন। তার জন্য কি করতে হবে না, একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। রেজিস্ট্যান্স মানে বাধা। সেই রেজিস্ট্যান্স কি করবে, 9টা করে ইলেকট্রন ঢুকবে, কিন্তু বেরোনোর সময় ও 3টের বেশি বেরোতে পারবে না, কারণ আমি একটা রেজিস্ট্যান্স বা বাধা ব্যবহার করেছি। 6টা বাদ চলে যাচ্ছে, 6টা আটকে দিচ্ছে, বাদ যাচ্ছে না, মানে ইলেকট্রন। আটকে হ্যাঁ, দিচ্ছে। আটকে দিচ্ছে। কারণ তড়িতের ক্ষেত্রে এই যে ইলেকট্রন, এটা কিন্তু কখনো কমে যাবে না, বেড়ে যাবে না। ইলেকট্রন কখনো কমে না, বাড়ে না। আমরা কন্ট্রোল ইলেকট্রনকে বাধা দিয়ে কমিয়ে দিতে পারি, মানে 9টা আসছে কিন্তু আমি ঘেরে দিচ্ছি, ঘেরে আমি 3টে পাঠাচ্ছি, 6টাকে আটকে এই দিচ্ছি। এই যে 6টা ইলেকট্রন আটকে যাচ্ছে, হুম। তো আমি এই যে রেজিস্টারের যে হবে, এটা আমি মাপবো কি করে? এটা মাপ করে, মানে ধরুন আমি 6টা করে আটকাতে চাইলে আমি যে রেজিস্ট্যান্স ব্যবহার করব, যখন আমি 5 ভোল্টের বাল্ব ব্যবহার করছি, তখন আমার 1 সেকেন্ডে 5টা করে ইলেকট্রন গেলে আমার বাল্বটা ভালো জ্বলবে। তখন কটা আটকাতে হচ্ছে, 4টে আটকাতে হচ্ছে না, 9টা তো আসছে, 4টে আটকাতে, তখন অন্য রেজিস্ট্যান্স ব্যবহার করবো। সেটা রেজিস্ট্যান্সের মাপ হয়, রেজিস্ট্যান্সের মাপ হয়, তার ক্যালকুলেশন আছে, সেটা আমরা পরে আলোচনা করবো। আচ্ছা স্যার, এর উল্টোটাই যদি ব্যাটারিটা যদি 3 ভোল্টের হয় আর লাইটের বাল্বটা যদি 9 ভোল্টের হয়, তাহলে? তাহলে হচ্ছে বাল্বটা জ্বলবে না, বা বাল্বটা জ্বলে নিবি নিবি করে জ্বলবে। আচ্ছা। ঠিক যেরকম ধরুন বৃষ্টি হলে যখন লো ভোল্টেজ হয়ে যায়, তখন কি হয়, ঘরের লাইট, ঠিকঠাক পাখা, কারেন্টের ফ্লো পাবে না। হ্যাঁ, নিবি নিবি করে, ধর পাখাটা আস্তে আস্তে করে ঘুরছে। সেটা তো কিছু করার নেই, আমার দরকার অনেক বেশি, দিচ্ছে কম, তো সে চলবে না ঠিকঠাক। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন বেশি আসছে, তাকে যখন নিয়ন্ত্রণ করতে হবে, কমাতে হবে, তখন কিন্তু আমাকে রেজিস্ট্যান্স দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ আমরা করতে পারবো। বুঝতে পেরেছি। তাহলে আমরা 3টে টার্ম আলোচনা করলাম, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। এরপরে আসছি কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কিছুই না, কন্ডাক্টর মানে যে তামার তার বলছি, এই তামার তারকেই আমরা কন্ডাক্টর বলি, মানে যার ওপর দিয়ে ইলেকট্রন যেতে পারে তাকে আমরা বলবো কন্ডাক্টর। আর যার মধ্য দিয়ে ইলেকট্রন যেতে পারে না তাকে বলে ইনসুলেটর। কার ওপর দিয়ে যেতে পারে না, কাঠের ওপর দিয়ে যেতে পারে না, প্লাস্টিকের ওপর দিয়ে যেতে পারে না, এগুলোকে বলা হচ্ছে ইনসুলেটর। ঠিক আছে, এবার আমরা একটা অ্যাপ্লিকেশনে আসছি। দেখুন স্যার এখানে একটা, স্যার হ্যাঁ কাঠ যদি হ্যাঁ, ভিজে থাকে কিন্তু তখন কিন্তু ইলেকট্রন পাস হয়। বুঝতে পারলাম না। স্যার, কাঠ যখন ভিজে থাকে তখন কিন্তু ইনসুলেটরের কাজ করে না, তখন কন্ডাক্টরের কাজ করে। হ্যাঁ, কোনো একটা কাজ করে, তার কারণ হচ্ছে, ধরুন আমরা যখন ট্রেন লাইনে এটা আমরা দেখতে পাই, হাই ভোল্টেজ লাইনে, এখানে কি সিস্টেম আছে না, এখানে যে তার গেছে, এই তারের সঙ্গে আমার যে লোহার যে খুঁটিটা তৈরি করা হয়েছে, সেখানে মাঝখানে এই যে জিনিসগুলো দেওয়া আছে, এটা চুনা পাথরের তৈরি, এটাকে বলা হচ্ছে ইনসুলেটর, যাতে ইলেকট্রিক এই মানে লোহার খুঁটিতে যাতে না চলে যায়, এই কারণে ব্যবহার করা হয়। এবার ধরুন এখানে পুরো ভিজে আছে, ভিজে থাকলে কি হবে না, ভিজে থাকলে কি হবে, জল জমে আছে, জল কি H2O, জল কিন্তু তড়িৎ প্রবাহ করতে পারে, কেননা জল আয়নে ভাঙতে পারে। যদি একটু ভেতরের দিকে ভাবি, জল তড়িৎ প্রবাহ করতে পারে। আর এই কারণের জন্য দেখুন এখানে একটা ইনসুলেটর ব্যবহার না করে 3টে ব্যবহার করেছে। তার কারণ কি, যদি একটা ব্যবহার করে আমি এখান থেকেই তারটাকে টেনে নিতাম, তাহলেও কিন্তু হতো, কিন্তু যখন প্রচুর বৃষ্টি হবে, পুরো যখন জল বেয়ে বেয়ে নামবে, তখন কিন্তু এই খুঁটিটা কিন্তু শক হবে, এবার খুঁটিতে কিন্তু কারেন্ট চলে যাবে। কিন্তু 3টে ইনসুলেটর কেন ব্যবহার করা হয়েছে না, ডিস্টেন্সটাকে বাড়ানোর জন্য, যাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও বা চলেও তড়িৎ কিন্তু খুঁটিতে কোনোভাবেই যেতে পারবে না, কারণ এই এই কারেন্টে কিন্তু অনেক হাই ভোল্টেজ কারেন্ট যায়, প্রায় 4000 ভোল্টেজ এরকম কারেন্ট যায়। ঠিক আছে,
ওকে, আচ্ছা আমি এখানে একটা কোশ্চেন আমি রাখবো। দেখুন, এখানে হচ্ছে একটা ইলেকট্রিকের তার, এটা তামার তার। এই তারটা যতটা মোটা, ওই তারটাকেই আমি সরু 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 করে যদি খন্ডে ভেঙে দিই, তাহলে এই তারটা তৈরি হয়। এইবার আমাকে বলুন যে মানে এই দুটো তার হচ্ছে একই থিকনেস, মানে এই তারটাকেই সরু সরু করে ভেঙে এই জিনিসটাকে তৈরি করেছি। কোন তারের মধ্য দিয়ে বেশি কারেন্ট পরিবাহিত হবে? স্যার যেটা একসাথে পৌঁছানো আছে ওইটা। মানে আমি নাম্বারিং করছি, এটা এ এটা বি। কোন A তে। তারের এ তে বেশি কারেন্ট যাবে? কে বলছেন? এ এ। কৃষ্ণেন্দু বলছিল। ওকে, না নেক্সট স্যার আমি না, তার আগে আরেকজন বললো। সেন্দু বললেন। ওকে ঠিক আছে, নেক্সট বিধানবাবু বলুন, বিটু বাবু যেটা আপনাদের উত্তর সেটা বলুন না, আমরা তো আলোচনা করছি। এর মধ্যে দিয়ে স্যার। এ হবে। আচ্ছা, বেশিরভাগ এ বলছে। আর সবাই বলা হয়ে গেলে মিউট করে দেবেন। অভয় বলা হয়ে গেলে মিউট করে দেবে। অভয়, তাহলে কোনটা দিয়ে বেশি ফ্লো হবে, মানে এটা হচ্ছে আলাদা আলাদা করে দেবো, এটা একসাথে। ওখান থেকে বেশি ফ্লো হবে বলছো? ওকে, আর কেউ কিছু বলবেন? আর কেউ বলবেন কিছু? দেখুন, এই যে এ যে তারটা আছে, এই তারের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে না, এই তারের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে। এই জিনিসটা বোঝার জন্যই আমি একবারে ফার্স্টে বলেছিলাম যে ইলেকট্রন কোথা থেকে যায়। ওই কোথা থেকে যায় এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, একটু মোটা করছি। এইটা হচ্ছে আমার ইলেকট্রিকের তার। এই ইলেকট্রিকের তারের ওপর দিয়ে যখন ইলেকট্রন যাবে, ইলেকট্রন কিন্তু তারের ভেতর দিয়ে যায় না, তারের ওপর দিয়ে যায়। এটার হচ্ছে ফিজিক্সে বিভিন্ন পরীক্ষা আছে, তো সেগুলোতে আমি যাচ্ছি না। তো সেই প্রজাপতি পরীক্ষা বলে একটা হয়, তো এটা পরীক্ষা আছে, অনেক ধরনের পরীক্ষা আছে, সেখান থেকে এটা প্রমাণিত যে ইলেকট্রন তারের ভেতর দিয়ে যায় না, তারের ওপর দিয়ে যায়। এইবার বিষয়টা হচ্ছে, এই যে মোটা তারটা তৈরি করলাম, এই তারটাকে এভাবে তৈরি না করে যদি এটাকেই আমি এরকম করে 5টা খন্ডে ভেঙে দিই, তাহলে এর ওপর দিয়ে ইলেকট্রন কিন্তু অনেক দ্রুত বেগে যেতে পারবে। কেন না, তার কারণ হচ্ছে ইলেকট্রন তারের ওপর দিয়ে যায়। তাহলে ওপর দিয়ে যায় মানে কি, মোটা তারের ওপরে যে সারফেসটা আছে, মোটা তারের ওপরে মানে যে সারফেসটা আছে, সেই সারফেসটা বেশি হবে, না এই 5টা তারে যে ভেঙে দিয়েছি তার ওপরের সারফেসটা বেশি হবে? মশলাদার যেটা ভেঙে দিয়েছে সেটার সারফেস বেশি হবে। বেশি হবে, কারণ সারফেস যত বেশি পাবে ইলেকট্রন তত যাওয়ার জায়গা পাবে। কি বললাম, ইলেকট্রন কোন তারের ওপর দিয়ে যায়, তাহলে সারফেসের পরিমাণ যত বেশি হবে, সারফেসটা যত বাড়বে, তত ইলেকট্রন যাওয়ার রাস্তাটা বাড়বে, আর ইলেকট্রনের রাস্তা যত বাড়বে ইলেকট্রনের বাধা কম হবে, ফলে ইলেকট্রন অনেক দ্রুত বেগে যাবে। সেই কারণে আমাদের যে বাড়িতে আমরা হাউস ওয়ারিং ইউজ করি, সেখানে কিন্তু মোটা মোটা তার ব্যবহার করা হয় না, যেটা আগে ব্যবহার করা হতো। এখন কি ব্যবহার করা হয়, সরু সরু তার ব্যবহার করা হয়, মানে অনেকগুলো সরু সরু এরকম লিডে ভাঙা থাকে। কারণ এই সরু সরু লিডে ভাঙা থাকলে ইলেকট্রন ফ্লো অনেক বেটার। কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার আপনি বললেন আগে না যে যখন বাধা পাবে তখন ফ্লো আসতে হবে, আর যখন বাধা থাকবে না তখন জোরে হবে, এটাও কি এখানে কিছু আছে এটার সঙ্গে হ্যাঁ ওটা? এখানে হ্যাঁ অবশ্যই আছে, সহজ করে বলছি। মানে এখানে এটাই বলতে চাইছি, এটাও তামার তার, এটাও তামার তার, একই তামার তার, শুধু আমি এটাকে মোটা করে ব্যবহার করছি, এটা পাতলা পাতলা করে ব্যবহার করছি। বিষয়টা যেটা সহজ করে ভাবুন। সারফেসটা বেশি হয়েছে সেইটা একদম, দিয়ে বেশি এটা দিয়ে। আমি একটু সহজ করে উদাহরণ দিচ্ছি। ধরুন এরকম একটা সরু রাস্তা, একটা এরকম চওড়া রাস্তা, মেলা হচ্ছে, এখানে 100 জন লোক এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এখানেও 100 জন লোক হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে কি হবে না, চওড়া রাস্তাতে যখন 100 জন লোক হেঁটে হেঁটে যাবে, কারোর সঙ্গে কারোর ধাক্কা লাগবে না, সবাই সুন্দর করে হেঁটে হেঁটে যাবে। কিন্তু যখন সরু রাস্তায় 100 জন লোক যাবে, কি হবে, একে অপরের সঙ্গে ধাক্কা লাগবে, গায়ে গায়ে লাগবে। তাহলে যেখানে গায়ে গায়ে লাগবে সেখানে ধাক্কা লাগবে, সেখানে কিন্তু মানুষগুলো ভালো করে হেঁটে যেতে পারবে না, দ্রুত হেঁটে যেতে পারবে না। কিন্তু যেখানে এক মানে রাস্তাটা চওড়া,
সেখানে কিন্তু 100টা মানুষ ইজিলি হেঁটে যেতে পারবে, দ্রুত হেঁটে যেতে পারবে। ঠিক ভাবুন এই জায়গাতে এখানে 100টা ইলেকট্রন আছে আর এখানে 10টা ইলেকট্রন আছে, সরি এখানে 100টা ইলেকট্রন আছে, এখানেও 100টা ইলেকট্রন আছে। এইবার সারফেসটা এখানে কম, এটা মোটা তার, সারফেসটা মানে যাওয়ার যে রাস্তাটা সেই সারফেসটা কম, তাহলে সেখানে যেতে গেলে ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন ধাক্কা লাগবে, ধাক্কা লাগা মানেই হচ্ছে মানে বেগটা কমে যাবে এবং তারটা গরম হবে। আর যখন আমি সরু সরু তার ব্যবহার করছি সারফেসটা তো অনেক বেশি, ফলে ইলেকট্রন যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক বেশি পেয়ে যাবে, ফলে এখানে বাধা কম, ইলেকট্রন ইজিলি যেতে পারবে, তারটা হিট হবে না। মানে অত্যধিক পরিমাণে যদি যায় সরু জায়গা দিয়ে, সেখানে হিটের সৃষ্টি হবে ইলেকট্রনের একদম জন্য। একদম একদম আর যেটা মোটা তার সেখান দিয়ে যেতে সুবিধা হবে, যার জন্য ফ্লোটাও ভালো চলবে। একদম। বুঝতে পেরেছি স্যার। এই জায়গা থেকে কারো কোনো কোশ্চেন আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি বলতে পারি প্রায় 90% টেকনিশিয়ান তারা কিন্তু এই কনসেপ্টটা রাখেই না, মানে এই কনসেপ্টের অ্যাপ্লিকেশন বললে অবাক হয়ে যাবেন। কি হয়, ধরুন আপনার ওয়ার্কশপে কোনো একটা ওয়্যারিং কেটে গেছে, এবার হতে পারে সেই ওয়্যারিং এর মাপে আপনি তার পাচ্ছেন না, অনেকে কি করে যে কোনো একটা তার এনে লাগিয়ে দেয়। এই যে কোনো একটা তার এনে লাগিয়ে দেয়, এইটা যে কত বড় একটা ভুল কাজ করে সেটা ভাবা যায় না। এই ভুল তার লাগানোর জন্য ওইটুকু তার লাগানোর জন্য ওই গাড়িটা আগুনও লেগে যেতে পারে গরম হয়ে গিয়ে, এই সামান্য ভুলের জন্য। আর ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এইখানেই সমস্যা, মানে ইলেকট্রিক ভেহিকেলে যদি ইলেকট্রিকের প্রপার কনসেপ্ট না থাকে, যদি ছোটখাটো কোনো ভুল করে, সেই ভুলটা ভয়ঙ্কর কিছু হতে পারে। আর সেটার জন্য যে বিশাল নলেজ লাগে সেটা নয়, শুধুমাত্র বেসিক কনসেপ্টটা লাগে, কনসেপ্টটাই সবার ক্লিয়ার থাকে না। এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কাজ করতে গিয়ে এই ধরনের ভুল কখনোই হবে না, আর এই ভুলগুলো কিন্তু মারাত্মক। তাহলে আমরা 5টা টার্ম পড়লাম, এই 5টা টার্ম নিয়ে কোনো কোশ্চেন আছে? আমি তারপরে নেক্সট পার্টে যাব। না স্যার নেই, আমার নেই। বাকিরা একটু reply করুন। না 5টা বললাম, এখানে এই যে ইনসুলেটরটা অ্যাড হয়েছে, ওখানে লেখা ছিল না। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, কন্ডাক্টর আর ইনসুলেটর, 5টা বিষয় আলোচনা করলাম। ওকে। ঠিক আছে, এরপরে আমরা একটু ডেপথে যাব। এরপরে আমরা একটা নিয়ম পড়ব, এটাকে বলা হচ্ছে ওহমস ল, যেটা আমরা সবাই জানি, মানে যারা এটা ক্লাস 7-8 পড়ানো হয়, মোটামুটি প্রায় সবাই আমরা জানি, তাও আমাদের আলোচনা করতে হবে। ওহমস ল, বিজ্ঞানী ওহম কি বলেছেন? বিজ্ঞানী ওহম এটা বলেছেন যে একটা ইলেকট্রিকের তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাবে, তাহলে ইলেকট্রন কত দ্রুত বেগে যাবে সেটাকে কি বলবো আমরা? তড়িৎ প্রবাহ, আই। এবার ইলেকট্রন কত দ্রুত বেগে যাবে সেটা ডিপেন্ড করছে ইলেকট্রনের প্রেসারের উপরে, মানে যেটা ব্যাটারি বললাম পজিটিভ নেগেটিভ, প্রেসার যত বেশি হবে ইলেকট্রন তত দ্রুত বেগে যাবে, ইলেকট্রন তত দ্রুত বেগে যাবে। তার মানে প্রেসারটাকে আমরা কি বলবো? ভোল্টেজ। বিজ্ঞানী ওহম শুধু এটা বলেছেন যে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ এই দুটো সমানুপাতিক। সমানুপাতিক মানে না, যদি ভোল্টেজ বাড়াই তাহলে তড়িৎ প্রবাহ অটোমেটিক বাড়বে। ঠিক যেমন জলের ট্যাঙ্কে বলেছিলাম, জলের ট্যাঙ্কে যে জল ভরা আছে, জলের লেভেল আমি যত বাড়াবো, মানে ট্যাঙ্কে যদি পুরো ভর্তি জল রাখি, তাহলে ট্যাপ কলের থেকে যে জলটা পড়ছে সেই জলের স্পিডটা বেশি পাবো, স্পিডটাকে বলছি তড়িৎ প্রবাহ। আর জল ভর্তি যেটা আছে, জলের প্রেসারটাকে বলছি ভোল্টেজ। তাহলে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ এই দুটো হচ্ছে পরস্পর সমানুপাতিক, অর্থাৎ জলের লেভেল যত বাড়াবো জলের স্পিড তত বাড়বে, মানে ভোল্টেজ আমি যত বাড়াবো তড়িৎ প্রবাহ তত বাড়বে। এটাই বিজ্ঞানী ওহম বলেছে। এটা ক্লিয়ার যেটা বললাম? আমরা ম্যাথমেটিক্যাল একদমই যাব না, পুরোটাই কনসেপ্টের উপরে যাব। যেটা বললাম ক্লিয়ার? একটু রিপ্লাই করুন একদম। হ্যাঁ স্যার, হ্যাঁ। একবার বোঝাবেন স্যার একটু প্লিজ? আমি বলছি যে জলের ট্যাঙ্কে যদি জল ভরি,
যদি ট্যাঙ্কে পুরো ভর্তি জল থাকে, তখন ওই ট্যাঙ্কে যে ট্যাপ কলটা লাগানো আছে সেখানে যে জলটা পড়ছে সেই জলের যে স্পিড সেটা কিন্তু অনেক বেশি হবে। এবার ট্যাঙ্কে যদি মানে অর্ধেক ট্যাঙ্ক ভরা থাকে তখন জলের স্পিড কম হবে। তাহলে ট্যাঙ্কে যত বেশি জল ভরা থাকবে তত জলের প্রেসার বেশি। জলের প্রেসার মানে তড়িতের ক্ষেত্রে বলবো ওটাকেই বলবো ভোল্টেজ। আর ট্যাপ কল থেকে যে জলটা পড়ছে যত দ্রুত বেগে পড়ছে সেটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ এই দুটো হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক কথাটা মানে হলো ভোল্টেজ যত বাড়বে তড়িৎ প্রবাহ তত বাড়বে। জলের ক্ষেত্রে ট্যাঙ্ক যত বেশি ভর্তি থাকবে ট্যাপ কল থেকে তত দ্রুত বেগে জল পড়বে, মানে জলের প্রেসার যত বেশি হবে জলের ফ্লো তত বেশি হবে। বুঝা গেল? মানে অনুপাত দুটো সমান। সমান, হ্যাঁ, মানে একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবার আমরা গাণিতিক যদি নিয়মে লাগাই তাহলে কি হবে না, ভি অনুপাতের চিহ্ন হচ্ছে, এটাকে ভ্যারিজার চিহ্ন বলে, বাংলায় বলে অনুপাত। ভি অনুপাত আই, এই অনুপাত চিহ্নটাকে তুলে দিয়ে যদি সমান চিহ্ন বসাই তাহলে একটা ধ্রুবক গুণ করতে হয়। তো এখানে ধ্রুবক বলতে আমরা এখানে আরটাকে গুণ করেছি, ঠিক আছে? আর মানে রেজিস্ট্যান্স। আচ্ছা, আর গুণ করেছি, তো এই একটা সূত্র পেলাম ভি সমান আই আর। তো এখানে আর, এই যে আর বললাম, আরটাকে ধ্রুবক কেন বলছি? ধ্রুবক কাকে বলে? ধ্রুবক মানে যার মানের কোনো পরিবর্তন হয় না। ধ্রুবক এই অর্থে বলছি, যদি তামার তার নেই সেখানে আর এর মান একটা নির্দিষ্ট, ধরুন আর এর মান 10 ওহম। ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের একক। মানে এরকম হয় না, আমি বলছি ধরার জন্য বলছি, যে তামার তার যদি নিই তার রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। আমি যে কোনো তামার তার নিই না কেন সেখানে রেজিস্ট্যান্স কিন্তু 10 ওহমই হবে। তার মানে আর এর মানটা কিন্তু একটা নির্দিষ্ট মেটালের জন্য নির্দিষ্ট। এই জন্য আরটাকে আমরা ধ্রুবক বলছি। ধ্রুবক মানে পরিবর্তন হবে না, মানে তামার রেজিস্ট্যান্স 100% একই থাকবে, ওটা কখনো চেঞ্জ হবে না। লোহা বা যদি আমি সোনা নিই, সোনার যে রেজিস্ট্যান্স আর এর মান সেটা কিন্তু নির্দিষ্ট। তাহলে একটা মেটেরিয়ালের জন্য যেহেতু আর এর মান নির্দিষ্ট সেই জন্য এখানে আর কে ধ্রুবক বলা হয়। এটা গণিতের নিয়মে ভি সমান আই আর বলা হয়। আরটাকে ধ্রুবক বলা হয় তার কারণ একটা নির্দিষ্ট মেটালের জন্য আর এর মান নির্দিষ্ট হয়। ভি সমান আই আর বিষয়টা কি ক্লিয়ার? ভি সমান আই আর এই বিষয়টা কি ক্লিয়ার সবার? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ওকে, এখানে অনেক ধরনের নিয়ম কানুন দেওয়া আছে, অত কিছু আমরা আলোচনা করব না, শুধুমাত্র এইটুকু বুঝলেই আমাদের হবে। একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে। তাহলে ভি সমান আই আর এই একটা আমরা সূত্র পেলাম। এরপরে নেক্সট আর একটা সূত্র দেখো, এটাকে বলছে জুলস ল। জুলস ল মানে কি না, বিজ্ঞানী জুল একটা সূত্র আবিষ্কার করেছে। সেই সূত্রটার মানে কি, মানে বুঝবো, আমরা থিওরিতে অত যাব না। ধরুন একটা ইলেকট্রিকের তার নিলাম, সেই ইলেকট্রিকের তারের মধ্য দিয়ে ইলেকট্রন যাচ্ছে। আবার একটা মোটা তার নিলাম, সেই তারের মধ্য দিয়েও ইলেকট্রন যাচ্ছে। বলুন কোন তারটা বেশি গরম হবে? কোন তার বেশি গরম হবে? রিপ্লাই করুন। নিজামুদ্দিন শুনতে পাচ্ছেন? আনমিউট করবেন। যার ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি বেশি হবে সেটাই গরম হবে বেশি। এখানে লোড কোথায় দিলাম? কিছুই দিলাম না, আমি শুধু বলেছি একটা মোটা তার নিয়েছি, একটা সরু তার নিয়েছি। তো মোটা তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার মানে 1 সেকেন্ডে 10টা করে ইলেকট্রন যাচ্ছে। সরু তারের মধ্য দিয়েও 10 অ্যাম্পিয়ার 1 সেকেন্ডে 10টা করে ইলেকট্রন যাচ্ছে। কোন তারে গরম বেশি হবে, কোন তারটা হিট হয়ে যাবে? সরু তারটা স্যার।
সরু তারে এটা হিট সরুটা সরুটা হিট হবে। এইবার প্রশ্ন হচ্ছে সরু তারে হিট হবে, এটা বুঝতে পেরেছি, কিন্তু সরু তার যে হিট হবে কতটা হিট হবে, কতটা গরম হবে, সেটা কি করে হিসাব করব? হিট তো হবে জানি, কিন্তু হিট কি হতে পারে? ধরুন সরু তারটা এমন হিট হচ্ছে সরু তারটা জ্বলে গেছে, মানে পুরো আগুন লেগে গেছে, জ্বলে গেছে। আবার এটাও হতে পারে সরু তারটা এমন হিট হয়েছে, অল্প অল্প হিট হয়েছে, কিন্তু কিছু হয়নি, জ্বলেও যায়নি বা শর্ট সার্কিট হয়নি, কিছু হয়নি। কিন্তু হিট কতটা হবে সেটা বুঝবো কি করে, বা সেটা জানবো কি করে? তো এটা আপনি বলুন। এইটা জানার জন্যই, কেউ রিপ্লাই করলেন না, এইটা জানার জন্যই বিজ্ঞানী জুল সূত্রটা আবিষ্কার করেছে। বিজ্ঞানী জুল সূত্র দিয়ে এটাই বুঝিয়েছে যে সরু তারে হিট হবে এটা আমরা জানি, কিন্তু সরু তারে যে হিটটা হবে সেই হিট কতটা হবে, মানে গরম তো হবে, কতটা গরম হবে সেইটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো, সেটাই বিজ্ঞানী জুল বলে গেছে। বিজ্ঞানী জুল কি বলেছে? বলেছে, সূত্রটাকে লিখি, এইচ ভ্যারিজ আজ আই স্কোয়ার আর টি। কঠিন নয় কিন্তু, কনসেপচুয়ালি বললে কঠিন নয়। এখানে এক একটা বিষয় বলছি। আর আই মানে কি? আই মানে তড়িৎ প্রবাহ, আর মানে কি? রেজিস্ট্যান্স বাধা, টি মানে সময়। দেখুন এই যে সরু তারটা আছে, এখন 10 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাচ্ছে, যদি এখানে হঠাৎ করে আমি 20 অ্যাম্পিয়ারের কারেন্ট দিই, তাহলে তারের যে গরম হওয়ার ব্যাপারটা সেটা বাড়বে না কমবে? বলুন। বাড়বে ডবল হয়ে যাবে। বাড়বে। তার মানে তড়িৎ প্রবাহ যদি বাড়িয়ে দিই, হিটটা কিন্তু বেড়ে যাবে। এবং সেটা কিভাবে বাড়বে? না স্কোয়ার অনুপাতে। স্কোয়ার অনুপাতে মানে ধরুন 10 অ্যাম্পিয়ার ছিল, 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানোর সময় এখানে ধরুন, সহজ করে বলছি, ধরুন 10 ডিগ্রি টেম্পারেচার তৈরি হয়েছে। যখন 20 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাবো তখন তাহলে 20 ডিগ্রি টেম্পারেচার তৈরি হবে, তাই তো? হ্যাঁ। এটাই তো হবে না। যখন 20 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাবো তখন হিট উৎপন্ন করবে 400 ডিগ্রি। বুঝে গেল? তার মানে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করেছি, কিন্তু হিট উৎপন্ন হচ্ছে প্রায় 10 গুণের কাছাকাছি। এটাকেই বলছে স্কোয়ার। স্কোয়ার মানে কি? মানে তড়িৎ প্রবাহ যদি আমি 5 রাখি তখন হিট উৎপন্ন করছে ধরুন 25। সহজ করে 50। এবার তড়িৎ প্রবাহটাকে যখন 10 করলাম, সহজ করে বলছে, হ্যাঁ 25 ওটাই বলি, যখন তড়িৎ প্রবাহ 5 হচ্ছে, হিট উৎপন্ন করছে কত? 25। যখন তড়িৎ প্রবাহ 10 করেছি, ডবল করেছি, হিট উৎপন্ন করবে কত? 100। 100। কেন স্কোয়ার বলেছি? মানে তড়িৎ প্রবাহ যত হবে হিট তার স্কোয়ার অনুপাতে, এই জন্য স্কোয়ার লিখেছি। তো মানে 5 স্কোয়ার 10 স্কোয়ার। মানে স্যার আমার যত হিট হবে তার তুলনায় তার 10 স্কোয়ারে, গুণ বেশি হবে, তাই তো? হ্যাঁ তার স্কোয়ারে বাড়বে। মানে হ্যাঁ। আমি 10 অ্যাম্পিয়ার যদি তড়িৎ পাঠাই, সেখানে যে পরিমাণ হিট হবে, যখন 20 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাবো সেটা স্কোয়ার অনুপাতে, মানে এখানে ধরুন 10 অ্যাম্পিয়ার পাঠালে ধরুন 10 স্কোয়ার 100 হিট উৎপন্ন করছে। যদি আমি তড়িৎ প্রবাহ দ্বিগুণ করি, 20 হবে, তখন হিট কত হবে? 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে 400। 400 হিট, মানে প্রায় কাছাকাছি 4 গুণ। সহজ করে যদি বলি, প্রায় 4 গুণ হিট উৎপন্ন করবে। তার মানে তড়িৎ প্রবাহ যদি ডবল করি, হিট হিট কত হবে? 4 গুণ। আর এই কারণের জন্য শর্ট সার্কিট হয়ে অনেক গাড়ি আগুন লেগে যায়, বা অনেক ঘরেতেও আগুন লেগে যায়। কেন হয় বলুন তো? এই কারণে। ধরুন আমার ঘরে 220 ভোল্ট আমার ঘরে সিস্টেম, 220 ভোল্ট সিস্টেম, 220 ভোল্ট আর কত? 220 ভোল্ট ধরুন 10 অ্যাম্পিয়ার। এইবার কোনো কারণে ধরুন বজ্রপাত হচ্ছে, বা কোনো কারণে হঠাৎ করে অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে। অ্যাম্পিয়ার যখনই বেড়ে যাবে তখনই তারগুলো গরম হতে শুরু করবে, এবং সেই গরমটা এতটা 4 গুণ হারে বাড়ছে।
ফলে তড়িৎ প্রবাহ যদি অল্প বাড়ে, হিট এত বেশি বাড়বে যে তারটা পুরো আগুন লেগে যাবে বা গলে যাবে। আর ওই তার গলে যাওয়া বা তারের হিট থেকে ঘর হোক, গাড়ি হোক, আগুন লেগে যাবে। বুঝতে পারলেন? স্যার তার জন্য আমরা তো একটা সার্কিট স্যার ব্রেকার কোন লোডে কি ধরনের তার ব্যবহার করা যায় স্যার? সেটা সেটা পরের দিকে আছে, এই চ্যাপ্টার শেষের দিকে আছে, পরে বলছি। হ্যাঁ বলুন, আর বলুন। সঞ্জয়বাবু কিছু বলছিলেন? হ্যাঁ বলছি যে স্যার এই যে বজ্রপাত পড়লে বা পড়লে যে তড়িৎ প্রবাহটা বেড়ে যাচ্ছে, তার জন্য তো হ্যাঁ। আমরা সার্কিট ব্রেকার তো লাগাই, যেমন আমাদের ঘরে লাগাই এলসিবি। না না, আমরা অবশ্যই প্রোটেকশন তো অবশ্যই লাগাই, কিন্তু প্রোটেকশন ব্রেক করলে, ধরুন আমার এমসিবি লাগিয়েছি, এমসিবি খারাপ হয়ে গেছে, আরসিসিবি লাগিয়েছি, খারাপ হয়ে গেছে, হতেই পারে। হ্যাঁ স্যার। তো সেই সিচুয়েশনে তো এই ঘটনা ঘটবে। আমাকে তো মানে টেকনিক্যাল পার্টটা বুঝতে হবে যে আমি সেফটি পারপাস লাগিয়ে, কিন্তু সেফটি পারপাসে যে ডিভাইসটা সেটা যদি খারাপ হয়ে যায় তখন তো এই ঘটনা ঘটবে, আগুন লেগে যাবে। সেই কারণে তো আগুন লাগে সেফটি পারপাস থাকা সত্ত্বেও। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা গেল। 2 নম্বর হচ্ছে আর। আর মানে কি? আর মানে রেজিস্ট্যান্স। মানে এই যে তারটা, এই তারটা আমি যদি তামার তার ব্যবহার করি সেখানে যে পরিমাণ হিট উৎপন্ন করবে, যদি এখানে লোহার তার ব্যবহার করি তাহলে হিট কি হবে? আরো বেশি হবে, তাই না? কারণ লোহার তারের বাধা বেশি তো, স্যার তাই স্ক্রিনটা তো? খুব বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে না। বাকিরা কি দেখতে পাচ্ছেন? এখানেও ঠিক দেখাচ্ছে। হ্যাঁ দেখতে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু ওয়েট করে যাও, ঠিক হয়ে যাবে। তাহলে কি বললাম না, তামার তারের জায়গায় যদি লোহার তার ব্যবহার করি তাহলে কিন্তু হিট উৎপন্ন হওয়ার সম্ভাবনা বাড়বে। এই জায়গাটা আমরা দেখতে পাই। ধরুন গাড়িতে তামার তার দেওয়া ছিল, তামার তার 1 mm এর তার দেওয়া আছে, তামার তার। এবার ধরুন আমার ওয়ার্কশপে বা গ্যারেজে তামার তার আপনার নেই। কথা কেটে কেটে আসছে স্যার। সবাই কি কেটে কেটে যাচ্ছে? না না স্যার, ঠিকই আসছে, ওর নেটওয়ার্ক বা ডিস্টার্ব হচ্ছে। তোমার তাহলে নেটওয়ার্ক একটু মানে জায়গা চেঞ্জ করো, বা খুব প্রবলেম হলে লেফট হয়ে আবার জয়েন করো। তাহলে কপারের তার নিয়েছি কত? 1 mm। সেই জায়গায় যদি অ্যালুমিনিয়ামের তার নিই সেই একই 1 mm, তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম তারে অনেক বেশি হিট উৎপন্ন করবে। তার মানে অ্যালুমিনিয়াম, কপার তারের জায়গায় যদি অ্যালুমিনিয়াম তার ব্যবহার করি তাহলে মোটা তার ব্যবহার করতে হবে। একই গেজের তার ব্যবহার করলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বা গলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই আর এর বিষয়টা কি ক্লিয়ার হলো? হ্যাঁ মানে যে তারে বাধা যত বেশি সেই তারে তত বেশি হিট উৎপন্ন করবে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ যেরকম আপনি বললেন যে কি কপার তার আর অ্যালুমিনিয়াম তারের ডিফারেন্সটা, হ্যাঁ হ্যাঁ। তো এতে কি এই সেম ফর্মুলাটা লাগাতে পারবো নাকি আবার কপার তারের না না, রেজিস্ট্যান্স বার সেম করতে হবে? সেম ফর্মুলা লাগাতে পারবো, শুধু কপার তারের যে আর এর মান যেটা হবে, ধরুন হ্যাঁ, কপার তারের আর এর মান 10, অ্যালুমিনিয়াম তারের আর এর মান 15। এই তো আচ্ছা। একটু আগে বললাম তো না, আর এর মান দেখুন, আরটা ধ্রুবক বলেছিলাম না একটু আগে বললাম। হ্যাঁ হ্যাঁ এই যে আর কে ধ্রুবক বলেছিলাম, প্রত্যেকটা ধাতুর জন্য আর এর মান আলাদা, কিন্তু একটা হ্যাঁ, ধাতুর সেটা জন্য বলেছেন। আর এর মান নির্দিষ্ট। তাহলে অ্যালুমিনিয়াম তারের বাধা বেশি, আর এর মানটা তো বেশি, সূত্র একই, কিন্তু আর এর ভ্যালু যদি বেশি বসাই তাহলে তো হিট বেশি উৎপন্ন হবে না। স্ক্রিনটা স্যার চলে গেছে, মানে আপনার না কিন্তু ঠিক আছে, একটু জায়গা চেঞ্জ করুন। এটা গেল। না নেট। 3 নম্বর হচ্ছে, এখন দেখা যাচ্ছে তো, 3 নম্বর হচ্ছে টি। টি মানে সময়। মানে ধরুন একটা তারের মধ্য দিয়ে হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে গেছে, কিন্তু সেই অ্যাম্পিয়ার বেড়ে যাওয়াটা ধরুন 1 মিনিটের জন্য হয়েছে, দেখবেন তারে কিছুই হবে না। কিন্তু এই অ্যাম্পিয়ার বেড়ে যাওয়াটা যদি আধা ঘন্টা ধরে থাকে, 30 মিনিট ধরে থাকে, তখন কিন্তু তারটা জ্বলে যাবে। তার মানে হিট উৎপন্ন হচ্ছে, কিন্তু এই হিটটা যদি অনেক বেশি সময় ধরে হয় তাহলে কিন্তু তারটা গরম হয়ে গিয়ে গলে যাবে। এটা হচ্ছে টি। তার মানে এখানে কি কি আলোচনা করলাম না, যে হিটটা উৎপন্ন করবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গের সঙ্গে বৃদ্ধি পাবে। রেজিস্ট্যান্স আর এর মান যত বৃদ্ধি পাবে তত হিট বেশি বাড়বে। আর টি মানে হচ্ছে যত বেশি সময় ধরে তারটা গরম থাকবে তত দ্রুত তারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ক্যালকুলেশনটাই বিজ্ঞানী জুল আবিষ্কার করেছে। এই সূত্রটা কি সবার ক্লিয়ার?
সূত্রতে যাচ্ছি না, কনসেপ্টটা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। বুঝতে পেরেছি। সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন নেই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা বিজ্ঞানী জুল যে বিষয়টা আবিষ্কার করেছেন সেটা বুঝলাম। এইবার ম্যাথামেটিক্যালি নিয়ম অনুসারে এখানে যে ভ্যারিজার চিহ্ন আছে এটাকে সমান চিহ্ন করলে এই 1/j এটা গুণ করা হয়, যেখানে 1/jটাকে আমরা ধ্রুবক বলবো, যেখানে ওখানে আর ধ্রুবক ছিল এখানে 1/jটাকে ধ্রুবক বলবো। এখানে j এর মান কত? না j এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এই 4.2 এটা হচ্ছে j এর মান, এই মানটা কিন্তু নির্দিষ্ট মান। তা যেহেতু j এর মান নির্দিষ্ট সেই জন্য এটাকে 1/jটাকে আমি ধ্রুবক বলছি। এটা ম্যাথামেটিক্যাল নিয়মের মধ্যে পড়ছে। তবে আলটিমেট আমরা যে সূত্রটা পেলাম সেটাকে লিখবো h সমান 1/j, এটা ধ্রুবক, i স্কোয়ার আর টি। এখন কি এই সূত্রটা ক্লিয়ার সবার কাছে? এখানে j এর মান হচ্ছে 4.2, শুধু বসিয়ে দিলেই হবে। এই সূত্রটা কি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। কঠিন লাগছে কি? কঠিন লাগছে না তো? না না স্যার, ঠিক আছে। স্যার এটা একটু বলুন না, শুনতে পেলাম না আমি স্যার। কোনটা বলুন, কোনটা বলুন? এই সূত্রটা যে যেটা বলুন এই সূত্রটা যেটা বললাম, 1/, আচ্ছা সূত্রটা কি বললাম না, এইচ ভ্যারিজাজ মানে সমানুপাতিক চিহ্ন, আই স্কোয়ার আর টি, এইটা হচ্ছে সূত্র। এবার এই ভ্যারিজার চিহ্নটাকে আমি তুলে দিয়ে যদি সমান চিহ্ন বসাই তখন একটা ধ্রুবক গুণ করতে হয়, এটা গণিতের নিয়ম। ধ্রুবকটা কি গুণ করেছি না 1/j, এই ধ্রুবকটাকে গুণ করেছি, যেখানে j এর মান 4.2। যেমন ওখানে করেছিলাম ভি সমান ভি ভ্যারিজাজ আই ছিল, ভি সমান আই আর লিখেছিলাম, আরটা কি ধ্রুবক, মানে ভ্যারিজাজ চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক গুণ করতে হয়, আরটাকে ধ্রুবক বলেছিলাম। ঠিক একই রকম ভাবে এখানে 1/jটাকে ধ্রুবক বলছি, আর j এর মান হচ্ছে 4.2, মানে j এর মান হচ্ছে নির্দিষ্ট। একটা যে কোনো কিছুর মান যদি নির্দিষ্ট হয় তখন সেটাকে আমরা ধ্রুবক বলি। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তার মানে আপনার একটা ইলেকট্রিকের তারের মধ্যে কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে, এবার ওই তারটা কিসের তৈরি? কপার তৈরি হলে তার রেজিস্ট্যান্স কত আমি নেট থেকে পেয়ে যাব, সোনার তৈরি হলে রেজিস্ট্যান্স কত নেট থেকে পেয়ে যাব, আর এর মানটা পেয়ে গেলাম। টি মানে কত সময় ধরে ওই তড়িৎ প্রবাহটা হচ্ছে। ব্যাস এই তিনটে জিনিস যদি আমি জেনে যাই সূত্রে ফেলিয়ে দিলেই আমি বলে দিতে পারবো ওই তারে কতটা হিট উৎপন্ন করবে। আর এই ক্যালকুলেশনটা করেই আমরা কিন্তু এটা নির্ধারণ করি যে কোন জায়গায় কতটা মোটা তার দেব। ধরুন বিএলডিসি মোটর, বিএলডিসি মোটরে মোটা মোটা তার দেওয়া হয় 3টে, যেখানে মেন ভোল্টেজটা যায়, যেন 72 ভোল্ট মেন ভোল্টেজটা যায়, সেটা মোটা মোটা 3টে তার। এর সঙ্গে সেন্সারের জন্য 5টা তার আছে। সেন্সারের জন্য যে 5টা তার সেটা হচ্ছে খুব সরু সরু তার। কেন না সেন্সারের তারগুলোতে 5 ভোল্ট করে যায়। তার মানে এই যে কোথায় কতটা থিকনেসের তার ব্যবহার করব সেটা কিন্তু এই হিটের ক্যালকুলেশন করেই করা হয়। এবার সেইটা আমাদেরকে ইউজ বা যখন কাজ করি তখন আমাদেরকে করতে হয় না, আমাদের মুখস্থ হয়ে যায় যে এখানে আমি এত মোটা তার ইউজ করব, সেটা মুখস্থ হয়ে যায়। কিন্তু কোম্পানি তো সেরকম ভাবে তার বানিয়েছে, তো যারা ডিসিশন নিয়েছে যে আমি এই মোটরের জন্য কত মোটা তার ব্যবহার করা ঠিক হবে সেটা কিন্তু এই হিট ক্যালকুলেশন করেই তারা কিন্তু এটাকে ডিসিশন নিয়েছে। বুঝতে পারলেন? এটা কিন্তু এর ইভির অ্যাপ্লিকেশন, মানে কোথায় কত মোটা তার ব্যবহার করব সেটা কিন্তু কতটা হিট উৎপন্ন করতে পারে সেটা ক্যালকুলেশন করে নির্ধারণ করা হয়। এই পার্টটা কি ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। আচ্ছা আজকে আমরা অনেক বেশি যাব না, আজকে আমরা এটার পরে এই এই ক্যালকুলেশনটা ইলেকট্রিক পাওয়ারটা আলোচনা করে ক্লাসটা শেষ করব। কারণ আজকে অনেকগুলো কনসেপ্ট আলোচনা হয়েছে আর আমরা তাড়াহুড়ো করব না। প্রত্যেকটা পার্ট যদি একটা টপিক আমাদের 2 দিন 3 দিন সময় লাগে কোনো সমস্যা নেই, কিন্তু কনসেপ্ট যেন 100% ক্লিয়ার হয়। কারণ কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই প্রথম দিকের চ্যাপ্টার গুলো যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় পরের দিকে চ্যাপ্টার গুলো অনেক সহজ লাগবে, মানে আপনারা নিজেরাই মানে একবার পড়েই বুঝতে পারবে। এই জন্য এই জায়গাগুলো আমরা কখনোই তাড়াহুড়ো করবো না। আচ্ছা এরপরে কি আছে ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ার জিনিসটা কি?
আমরা কি জানি যে বাড়িতে যে ইলেকট্রিক পড়ে কি হয়, ধরুন না এই মাসে 50 ইউনিট কারেন্ট পড়েছে, 1 ইউনিটের দাম যদি 8 টাকা হয় তাহলে 8 5 40, 400 টাকা বিল এসছে। এই তো আমাদের হিসাব। এই যে ইউনিট, এটা কি, এটা হচ্ছে আমি কতটা পরিমাণ ইলেকট্রিক ব্যবহার করেছি, সেটাকেই বলা হচ্ছে ইউনিট। তো সেটা কিভাবে ক্যালকুলেশন, মানে ইলেকট্রিক পাওয়ার কিভাবে ক্যালকুলেশন করা হয়, না এটাকে আমরা একটু অন্যরকম ভাবে ব্যাখ্যা করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে কার্য আর হচ্ছে ক্ষমতা, এই দুটোর মধ্যে পার্থক্য জানেন? কার্য কোনটাকে বলে, ক্ষমতা কোনটাকে বলে? কেউ রিপ্লাই করুন, যেটা জানেন সেটাই বলুন, না কোনো সমস্যা নেই, জাস্ট আপনি যেটা বোঝেন সেটাই বলুন। কার্য স্যার আর ক্ষমতা, ক্ষমতা বলতে বোঝায় যে কোনো কিছুর একটা লিমিটকে, যে সে এইটুখানি করতে পারবে, তার বেশি যেতে পারবে না, ক্ষমতা হচ্ছে সেটা। আর হুম, কার্যটা জানি না। দেখুন মানে এই কার্য আর ক্ষমতা মানে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ বিষয়, আমাদের পড়াশোনা দরকার নেই, জাস্ট এমনি বেসিক কনসেপ্টে বললেই বিষয়টা বোঝা যায়, কিন্তু সেটাই আমাদের ক্লিয়ার নয়। দেখুন কার্য মানে কি, ধরুন ধরুন আমাকে মাটি কাটতে দিয়েছে, একটা পুকুর কাটতে দিয়েছে, আমি 1 বছর ধরে কাটছি, এটা হচ্ছে কার্য। কিন্তু ধরুন আমাকে একটা কাজ দিয়েছে, আমি 1 বছর মানে 12 মাস ধরে ওই পুকুরটা কেটেছি। এবার আরেকটা শক্ত সবল বলবান লোককে দায়িত্ব দিয়েছে, সে কি করেছে, 2 মাসের মধ্যে ওই পুকুরটা কেটে দিয়েছে। তাহলে কার ক্ষমতা বেশি? শক্ত সবল মানুষটা, শক্ত বলবান। সবল যে তার মানে হলো ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে অ্যাকচুয়ালি কার্য বাই সময়। মানে আমিও পুকুরটা কেটেছি, বলবান লোকটাও পুকুরটা কেটেছে, কাজ কিন্তু দুজনে সমান করেছে, কিন্তু আমি 12 মাস ধরে কেটেছি আর ওই লোকটা 2 মাস ধরে কেটেছে। আর যে অল্প সময়ে বেশি কাজ করে তার ক্ষমতা বেশি বলা হয়। তার মানে কার্যকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে ক্ষমতা। মানে ক্ষমতা কথার মানে হলো যে অল্প সময়ে বেশি কাজ করে। আমাদের ধরুন যারা টেকনিশিয়ান হয়, যারা ধরুন একটা ওয়ার্কশপের মেন টেকনিশিয়ান, তিনি একটা প্রবলেম সলভ করার জন্য আধা ঘন্টা যদি সময় নেয়, একটা হেল্পার বা তার অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান সে একই প্রবলেম সলিউশন করতে 2 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে ক্ষমতা কার বেশি? যিনি অল্প সময়ে কাজটা করছেন। আর এই ক্ষমতার উপর বেস করেই কিন্তু স্যালারিটা হয়, মানে যে যত অল্প সময়ে বেশি কাজ করতে পারবে তার স্যালারি তত বেশি। কেন বলা হয় তার ক্ষমতা বেশি? ক্ষমতা মানে হচ্ছে যে গায়ের জোরে ক্ষমতা সেটা নয়, বুদ্ধিরও ক্ষমতা হতে পারে। তো এবার ইলেকট্রিকের ক্ষেত্রে বিষয়টা কি আছে, না এই যে ইউনিট বলছি বা এই যে বললাম ইলেকট্রিক পাওয়ার, এই পাওয়ার মানে কি, পাওয়ারের বাংলা হচ্ছে ক্ষমতা, পাওয়ারের বাংলা ক্ষমতা। তাহলে পি মানে পাওয়ার, যার বাংলা হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান কি, ডব্লিউ/টি। এই ডব্লিউ মানে কি, ডব্লিউ মানে কার্য, ডব্লিউ মানে ওয়ার্ক। তাহলে কার্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাওয়ার বা ক্ষমতা পাবো। এবার ইলেকট্রিকের ক্ষেত্রে কার্য বলতে কি বোঝে, আমি যেরকম মাটি কাটছি, এটা একটা কাজ করছি, কিন্তু ইলেকট্রিকের ক্ষেত্রে কি কাজ হচ্ছে, না একটা তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রিক যাচ্ছে তখন সেই তার একটু হলেও গরম হবে, তাহলে তড়িৎ প্রবাহের জন্যই তো তারটা গরম হচ্ছে। তার মানে যে হিটটা উৎপন্ন হচ্ছে সেই হিটের কারণটা কি, না ওর ভেতর থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে। তার মানে হিটটা যে উৎপন্ন হচ্ছে এটাকে আমরা বলবো ইলেকট্রিকের কার্য। আরো সহজ করে বলছি, ধরুন আমি ঘরে একটা বাল্ব লাগিয়েছি, মানে আগেকার দিনে যে বাল্ব, এবার একটা বাল্ব লাগিয়েছি, ওই বাল্বের ভেতরে কি আছে, না বাল্বের ভেতরে এরকম করে পেঁচানো একটা তার আছে, এই তারটাকে কি বলে, ফিলামেন্ট। তো তারটা কি করে আলো দেয়, না তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন পরিবাহিত হবে তখন এই সরু তারটা গরম হবে, গরম হলে যে কোনো একটা ধরুন লোহার জিনিস তাকে যদি উত্তপ্ত করি সে কি হবে, লাল হয়ে গিয়ে আলো বিচ্ছুরণ করবে। ঠিক এরকম ভাবে গরম হয়ে গিয়ে এই তারটা গরম হয়ে গিয়ে কিন্তু আলো বিচ্ছুরণ করে, সেই আলোটাকেই আমরা লাইট হিসেবে বলি। তাহলে এখানে যে লাইটটা পাচ্ছি
কিসের জন্য পাচ্ছি? গরম হওয়ার জন্যই তো পাচ্ছি। তো সেই হিটটা কি হিসেবে উৎপন্ন করছে? এই আই স্কোয়ার আর টি, এই সূত্র অনুযায়ী হিটটা উৎপন্ন হচ্ছে। তার মানে ইলেকট্রিকের ক্ষেত্রে কার্য বলতে বোঝায় কতটা পরিমাণ হিট উৎপন্ন হচ্ছে। বোঝাতে পারলাম? ইলেকট্রিকের কার্য বলতে কতটা পরিমাণ হিট উৎপন্ন করছে সেটাকেই বোঝায়। এরকম করে বুঝতে হবে জিনিসটা, মানে এটা পুরোপুরি 100% ঠিক বলছি না, কনসেপচুয়ালি বিষয়টা বুঝতে হবে। জিনিসটা কি বোঝা গেল? আমি এই কম্পারিজন যেটা দিলাম এটা কি সব ক্লিয়ার হলো? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে আমরা এটা বুঝলাম যে ইলেকট্রিকের ক্ষেত্রে কার্য বলতে যে হিট উৎপন্ন করে সেটা হচ্ছে কার্য। হিট কত উৎপন্ন করে? না আই স্কোয়ার আর টি, এই পরিমাণ হিট উৎপন্ন করে। এবার সময় দিয়ে ভাগ করলে কি হবে? টি টি কেটে যাবে। তার মানে আলটিমেট কি পেলাম? পি সমান আই স্কোয়ার আর। তাহলে পি সমান আই স্কোয়ার আর, টি তো কেটে গেছে, এই সূত্রটা পেলাম। তাহলে এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে ইলেকট্রিকের ক্ষমতার সূত্র। পি সমান আই স্কোয়ার আর। এটা কি ক্লিয়ার সবার? মানে ইলেকট্রিকের ক্ষমতা বলতে কি জিনিসটা, এটা কি ক্লিয়ার? এইবার ধরুন আমরা যে আগেকার দিনে লাইট ব্যবহার করতাম, 100 ওয়াটের লাইট ব্যবহার করতাম, তাই তো? 100 ওয়াট বা 60 ওয়াটের লাইট ব্যবহার করতাম, যেগুলো ওই কাঁচের ওপরে, ভেতরে ফিলামেন্ট, উপরে কাঁচ। 100 ওয়াটের লাইট ব্যবহার করতাম। তাহলে সেখানে আমরা এই ইলেকট্রিকের কতটা ক্ষমতা সেটা হিসাব করতে গেলে আমাদের তিনটে সূত্র আছে। একটা হচ্ছে আই স্কোয়ার আর। আই স্কোয়ার আর মানে কি? না ওই লাইটে কি পরিমাণ তড়িৎ প্রবাহ দিচ্ছি, মানে আই এর মান কত, আর আর মানে কতটা রেজিস্ট্যান্স বা বাধা উৎপন্ন করছে। এই দুটো ইনফরমেশন পেলে আমি কতটা পরিমাণ কার্য করেছে বের করতে পারবো। যদি আমাকে আই এর মান বলে দেয় আর ভোল্টেজটা বলে দেয়, তাহলে আই আর ভোল্টেজটাকে গুণ করলেই আমি ক্ষমতা পেয়ে যাব। যদি আমাকে ভোল্টেজটা বলে আর রেজিস্ট্যান্সটা বলে, তাহলে আমাকে এই সূত্রটা বার করতে হবে। এটা কোথা থেকে এসছে একটু সহজ করে আলোচনা করে দিচ্ছি। এটা করে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। দেখুন এটা কিন্তু কঠিন কিছু বিষয় নেই। দেখুন কি লেখা আছে এখানে? পি সমান আই স্কোয়ার আর, এই তো সূত্র। এটা কি? ক্ষমতার সূত্র। এবার বিজ্ঞানী ওহম কি বলে গেছিল? না ভি সমান আই আর, এটা তো বলে গেছিল। দেখুন আই স্কোয়ার আরটাকে আমি এরকম লিখতে পারি, আই গুণিত আই আর লিখতে পারি। এই আই আর এর জায়গায় কি লিখতে পারি? ভি লিখতে পারি। তাহলে আই সমান কি হলো? ভি আই। তাহলে একটা সূত্র পেলাম আই স্কোয়ার আর, আরেকটা সূত্র পেলাম পি সমান ভি আই। আরেকটা সূত্র বের করবো, সেটা কি? না ভি সমান আই আর বলেছি তো। এইবার এই ভি এর জায়গায় আমি মান বসাবো। না ভি এর জায়গায় না, আই আই এই জায়গার মান বসাবো, এই আই এর জায়গাটায়। তাহলে ভি গুণিত আই, আই এর জায়গায় মান বসালে কি হবে? না আই সমান কি হবে? ভি বাই আর হবে, তাই না? ভি সমান যদি আই আর হয়, তাহলে আই সমান কি হবে? আরটা নিচে চলে আসবে, ভি বাই আর হবে। তাহলে ভি গুণিত আই এর জায়গায় মান বসাচ্ছি, মানটা কি হবে? এটা হবে ভি বাই আর। সূত্র কি হলো? ভি স্কোয়ার বাই আর। এই একটা সূত্র পেলাম। মানে বুঝতে পেরেছেন? মানে সোজা কথা হচ্ছে এই ওহম যে সূত্রটা আবিষ্কার করেছে সেই সূত্রটাকে ব্যবহার করেই আমি তিনটে সূত্র বের করতে পারবো। একটা হচ্ছে ভি সমান আই স্কোয়ার আর, ভি সমান পি সমান ভি আই, আর পি সমান ভি স্কোয়ার বাই আর। তিনটে সূত্র আছে। আমাকে যদি ভোল্টেজ আর অ্যাম্পিয়ার বলে তাহলে এই সূত্রটা, যদি রেজিস্ট্যান্স আর তড়িৎ প্রবাহ বলে তাহলে এই সূত্রটা,
যদি ভোল্টেজ আর রেজিস্ট্যান্স বলে তাহলে এই সূত্রটা দিয়ে আমি কতটা কার্য করেছে বা তড়িতের ক্ষমতা কতটা সেটা আমি ক্যালকুলেশন করতে পারবো। তড়িতের ক্ষমতা বিষয়টা কি ক্লিয়ার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। এরপর যখন আমরা ব্যাটারি আলোচনা করব তখন এই ক্ষমতার অ্যাপ্লিকেশনটা আমরা বুঝতে পারবো, অ্যাম্পিয়ার আওয়ার বিষয়টা বুঝতে পারবো, যে কেন এরকম করে বলা হয় তার মানেটা কি বুঝতে পারবো। ঠিক আছে, আর তড়িতের ক্ষেত্রে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, ওকে, আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। আমি একটা ওভারভিউ করে দিচ্ছি যে কি কি আজকে আলোচনা হলো। আজকে খুব বেশি কিছু আলোচনা হয়নি, কিন্তু অনেক বেশি কিছু আলোচনা হয়েছে। 5টা টার্ম আলোচনা হয়েছে। একটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, কন্ডাক্টর, আর এটা হচ্ছে ইনসুলেটর। 5টা টার্ম নিয়ে আলোচনা হয়েছে। এরপরে কি আলোচনা হয়েছে? এরপরে যেটা আলোচনা হয়েছে ওহমের সূত্র আলোচনা করা হয়েছে। এরপরে আলোচনা করা হয়েছে জুলের সূত্র। জুল সূত্র কি বলছে, কতটা পরিমাণ হিট উৎপন্ন করবে সেটা ক্যালকুলেশন করার জন্য এই সূত্রটা আবিষ্কার করেছে। এরপরে কি আলোচনা করলাম, ইলেকট্রিক পাওয়ার মানে ইলেকট্রিকের ক্ষমতা কতটা সেটাকে কি করে আমি বের করব, কি করে ক্যালকুলেশন করব সেটা আমরা আলোচনা করলাম। এই 6টা জিনিস, 6টা বিষয় আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট দিন আমাদের এই পার্ট থেকে স্টার্ট হবে, এই যে এসি কারেন্ট, এখান থেকে নেক্সট দিন আমাদের শুরু হবে। আপনাদের কোনো কোশ্চেন নেই তো? আচ্ছা, বেসিক ইলেকট্রিক ইলেকট্রনিক্স এর পার্ট গুলো আমি ক্লাস নেব। এরপরে ইলেকট্রিকের যখন ডেপথে যাবেন বা ইলেকট্রিকের যখন প্র্যাকটিক্যাল গুলো করবেন তখন কিন্তু কল্লোল বাবু থাকবেন, যিনি ইলেকট্রিক ইলেকট্রনিক্স এ এক্সপার্ট। তিনি ডেপথের ক্লাসগুলো নেবেন এবং বিএলডিসি মোটর এই বিষয়গুলো উনি ক্লাস নেবেন। সেটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ভাগ আছে, তো যে যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ের উপরই ক্লাসটা নেবে। ঠিক আছে, আজকে যেগুলো আলোচনা হলো কোনো কোশ্চেন আছে? যদি এখনো থাকে এখনো বলুন, একবার আনমিউট করে রিপ্লাই করুন। দীনেশ বাবু, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা তো হচ্ছে না, কিন্তু আমি তো এই ফিল্ডের নয়, তাই একটুখানি লাগছে। আমি একটুখানি সমস্যা নেই, হ্যাঁ আমি ক্লাসগুলো এই যে রেকর্ডের ক্লাসগুলো পাচ্ছেন, যদি এই রেকর্ডের ক্লাসগুলো একবার বা দুবার রিভাইজ করে নেন তাহলে আপনাকে আর বই পড়তে হবে। হ্যাঁ অবশ্যই আমি ওইটাই করবো, আর বাকি একদম। কোনো থাকলে আমি হ্যাঁ, নেক্সট ক্লাসে কোশ্চেন করবো। একদম। আর ইভির ক্ষেত্রে যেটা মূল বিষয়, মূলত কনসেপ্টটাই মেন। কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে আপনাকে বিশাল কিছু মুখস্থ করার দরকার নেই। আর বিশেষ করে যারা ওয়ার্কিং প্রফেশনে আছেন, যাদের এজ অনেকটা বেশি, তো এই এজে এসে যদি মুখস্থ কথা ভাবেন সেটা অসম্ভব। সেটা ফিজিক্যালি যা মানে মানুষের যেভাবে তৈরি, যে একটা এজের পরে মুখস্থ বিদ্যা ব্যাপারটা থাকে না। ফলে মুখস্থ করার একদমই চেষ্টা করবেন না, কনসেপ্ট গুলো ক্লিয়ার করুন। কনসেপচুয়ালি কোনো বিষয় থাকলে সেটা বলুন, আলোচনা করুন, তাহলেই হবে। আর ক্লাসগুলো প্রপারলি অ্যাটেন্ড করলে দেখবেন প্রত্যেকটা জিনিস একদম মাথার মধ্যে গেঁথে যাবে। আজকে যেগুলো আলোচনা করলাম, রাত্রিবেলা যখন শোবেন চেষ্টা করবেন বিষয়গুলো নিয়ে একবার বা দুবার চিন্তা করা, যে আজ কি কি আলোচনা হলো, বিষয়গুলো কি কি ছিল। এটা যদি দুবার রিমাইন্ড করে নেন, আপনি সারা জীবনে কোনোদিনই ভুলবেন না। এই রিমাইন্ড বিষয়টা করে না বলেই কিন্তু আমরা ভুলে যাই। একবার যদি রিমাইন্ড করে নেন, আপনার মধ্যে পুরো নিখুঁত হয়ে প্রত্যেকটা জিনিস গেঁথে যাবে। ঠিক আছে, আর যা কিছু প্রবলেম হবে নেক্সট ক্লাসে অবশ্যই বলবেন। ঠিক আছে, আমরা আর ক্লাস লেট করবো না, অলরেডি 10টা 10। আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। সবাইকে গুড নাইট। নেক্সট ক্লাস আমাদের যা শিডিউল বুধবার হবে। স্যার 1 মিনিট, স্যার 1 হ্যাঁ মিনিট। হ্যাঁ হ্যাঁ, স্যার, বলুন। যেরকম আমি নর্মালি প্রশ্ন করছি যে আপনি যেরকম বললেন না এতে এক্সাম হবে, তো এই বিষয়গুলো নিয়ে কি এক্সামটা দেবে, নাকি ও বিষয়টা অন্যও হতে পারে? যেরকম এটাতে একটুখানি ফিজিক্সের ক্যালকুলেশন গুলো আছে। না, এক্সামের মধ্যে এত মানে এখানে সিলেবাস যেটা আছে, সিলেবাস তুলনামূলক অনেক বেশি আছে, মানে সিলেবাসের হ্যাঁ, মধ্যে অনেক বেশি আছে। যেরকম আর পরীক্ষা, এই বিষয়গুলো। একদম পরীক্ষায় যে কোশ্চেন আসবে এত কঠিন কোশ্চেন আসবে না, ইজি কোশ্চেনই আসবে। আর পরীক্ষার কোশ্চেন গুলো সবই হবে কনসেপচুয়াল।
ফলে আচ্ছা মানে কখনোই ভয় পাওয়ার দরকার নেই। আর পরীক্ষার ব্যাপারটা একদম মাথা থেকে বের করে দিন। পরীক্ষার বিষয়ে পরীক্ষার 2 মাস আগে চিন্তা করা যাবে। তার যে পরীক্ষার জন্য আলাদা করে প্রিপারেশন হবে, রিভিশন হবে, কোশ্চেন আনসার দেওয়া হবে। একদম পরীক্ষা কথা ভুলে গিয়ে আপনি ভাবুন যে আমি চ্যাপ্টার ওয়াইজ পুরো বিষয়টা আমি বুঝতে পারছি কিনা, এই হ্যাঁ জায়গাটা স্যার, শুধু ঠিক ক্লিয়ার আছে। করুন, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। সবাইকে গুড নাইট। গুড নাইট স্যার।